মনে মনে কল্পনা করুন, আপনি যখন নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিলেন তখন আপনারই অজান্তে আপনার আশেপাশে ঘোরাফেরা করেছে বিভিন্ন জীবজন্তু। এমন একটা রোমাঞ্চকর গা ছমছমে আরণ্য পরিবেশে একটা বা দুটো রাত কাটালে কেমন হয়? পাহাড়ের গল্প তো অনেক হলো, আজ হোক সবুজের গল্প। ঘুম থেকে উঠে এক কাপ চা হাতে নিয়ে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়ার গল্প। সপ্তাহান্তে পুরো পরিবারকে সঙ্গে নিয়ে চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে আড্ডায় মেতে ওঠার গল্প। আর যারা জঙ্গল ভীষণ পছন্দ করেন, বিশেষ করে হাতির পিঠে চড়ে বন্য জীবজন্তুদের ফটোশ্যুট করা কিংবা পাহাড়ি নদীর ঠান্ডা জলে পায়ের পাতা ডুবি নেওয়া, সব রকম বাজেটে লাক্সারিয়াস কোনো রিসর্টে রাত্রিবাস করা, আর অবশ্যই অবসরে জঙ্গলের রাস্তায় লং ড্রাইভের এক্সপিরিয়েন্স নেওয়া, আজকের এই পর্বটা তাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু অনুভব করুন, তারপর গল্পের শেষে বলতেই হবে এমন একটা জায়গাতে অন্তত একবার যেতেই হবে। 15 এপ্রিল 2025, বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ 1432। এর আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে বহরমপুর থেকে সারা রাত গাড়ি চালিয়ে সকালে এসে পৌঁছেছিলাম উত্তরবঙ্গের ডুয়ার্সের বাতাবাড়িতে, এবং বলেছিলাম যে পরের পর্বে আপনাদের সন্ধান দেব দারুণ একটা রিসর্টের। শুধু রিসর্ট বলা ভুল, জঙ্গল বেষ্টিত পরিবেশে চা বাগানের মাঝে কোলাহলমুক্ত পরিবেশ, যেখানে চারিদিকে পাখিদের ডাক, সবুজের ছোঁয়া, তার মধ্যে একটা বা দুটো দিন রাত্রিবাস, এবং সেই সাথে এখানে ছুটি কাটানোর আমার যে অভিজ্ঞতা তার কিছু মুহূর্ত, যেটা আপনাদের আগামী দিনে হেল্প করবে উইকেন্ডে সুন্দর একটা ট্যুর প্ল্যান করার। লাটাগুড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে এবং নিউমাল জংশন থেকে 20 কিলোমিটার দূরে গরুমারা ন্যাশনাল ফরেস্টের ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প, অর্থাৎ গরুমারার হাতি সাফারি যে জায়গা থেকে শুরু হয় ঠিক তার গা ঘেঁষা চারিদিকে চা বাগানে ঘেরা টাস্কার টি কাউন্টি এবারের উইকেন্ড ট্রিপে আমাদের রাত্রিবাসের আশ্রয়। এইটা হচ্ছে বাতাবাড়ি মোড়। এই বাতাবাড়ি মোড় থেকে আমাদের রিসর্টটা হচ্ছে ডান দিকে। অববিট উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বিভিন্ন সময় বেড়াতে গিয়েছি, কিন্তু এই জায়গাটা সব থেকে আলাদা, কারণ এখানে জনজীবন আর জঙ্গলের অদ্ভুত এক মেলবন্ধন। একদিকে গরুমারা ন্যাশনাল ফরেস্ট, অন্যদিকে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, ঠিক তার মাঝখানে এই রিসর্টের ভৌগোলিক অবস্থান। কালকে আমি গাড়িটা বাইরে রেখেছিলাম, তা এখানকার যে প্রপার্টির ওনার আছে সিদ্ধার্থবাবু বললো যে কৌশিক গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিন, কারণ এদের যে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে এখানে কিন্তু প্রায় দিনই ধরা পড়ে বিভিন্ন ওয়াইল্ড অ্যানিম্যাল। নেকড়ে তো রয়েছে, সেই সঙ্গে মাঝে মাঝে হাতিও চলে আসে, মানে কোনো না কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল এই আশেপাশে ঘুরে বেড়ায়। জায়গাটা যেহেতু পুরো জঙ্গলের মধ্যে, দুটো দিন শান্তিতে নিরিবিলিতে প্রকৃতির মাঝে খুব ভালোভাবে অক্সিজেন নিয়ে যদি ছুটি কাটানোর কথা বলি ডুয়ার্সে এসে, তাহলে আমি বলবো যে আপনারা কিন্তু এই জায়গাটা আপনাদের ভ্রমণ তালিকায় রাখতেই পারেন। এটাই কিন্তু এই অঞ্চলের মানে লাস্ট প্রপার্টি, তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টের এলাকা শুরু। আমি ভোর 5টায় উঠেছিলাম, উঠে বাইরের দিকে এসে আমি দেখছি চারিদিকে পাখির ডাক, কোলাহল, ময়ূর, মাঝে মাঝে ময়ূর ডাকছে, অপূর্ব অপূর্ব। শহরের একটা কোলাহল, সেখানে একটা গিঞ্জির মধ্যে থাকা প্রতিদিনকার দৈনন্দিন জীবন, আর একটু বাইরে দুজনে এসে নিজেকে রিল্যাক্স করা, মুডে আমি থাকা। সারা সকাল ওখানে বসে বসে রবীন্দ্রসঙ্গীত শুনেছি আজকে পয়লা বৈশাখে। এসো হে বৈশাখ এসো এসো, এই গানটা আমি অবশ্যই শুনেছি। পয়লা বৈশাখ বলে নয়, মানে প্রত্যেকটা দিনই কিন্তু সুন্দর হতে পারে, যে কোনো ছুটিতে সুন্দর হতে পারে, শুধু যদি আমাদের নির্বাচন করার জায়গাটা সুন্দর হয় বা সেখানকার পরিবেশটা খুব সুন্দর হয়। এখানে সময় কাটানো সকালবেলা সত্যি রবীন্দ্রসঙ্গীত শোনার মতনই পরিবেশ এটা। দুদিনের ছুটির জন্য একদম অবশ্যই পারফেক্ট পারফেক্ট। অবশ্যই পারফেক্ট। বাইরের দৃশ্য তো দেখলাম, এবার একটু দেখা যাক ভেতরের দৃশ্য, অর্থাৎ যেখানে বেড়াতে আসছি, যে রুমে থাকছি বা যে রিসোর্টে থাকছি, সেই রিসোর্টের পরিবেশ কীরকম, বা এখানে অ্যাকোমোডেশনের জন্য কী কী ব্যবস্থা রয়েছে, কত কী খরচ পড়তে পারে যেটা আমাদের ভীষণ জানা দরকার, এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। এখানে চেক ইন টাইম হচ্ছে, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, বেলা 12টা, এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 10টা। বর্ষাকালেও কিন্তু টুরিস্টরা এখানে আসে, এতে বর্ষাকালে সবাই একটু ভিজে ভিজে চা বাগানে ঘুরতে পারে, তার জন্য ছাতা রয়েছে। এই প্রপার্টিতে কিন্তু লিফট নেই, সিঁড়ি রয়েছে। ফার্স্ট ফ্লোরে ওঠার পর যখন আপনি রুমের দিকে যাচ্ছেন, তার আগে এই যেখানে একটা ছোট্ট বারান্দা রয়েছে না, মানে সিঁড়ি দিয়ে ওঠার পর, সেখানে দাঁড়িয়েও কিন্তু এই সুন্দর দৃশ্য আপনারা আপনাদের চোখ কিংবা ক্যামেরাবন্দি করতে পারবেন। এই দিকটাতে এরকম বারান্দা রয়েছে, বারান্দার পাশে পাশে সমস্ত রুমগুলো রয়েছে। একদিকে রয়েছে গ্রাম্য পরিবেশের ভিউ, যেখানে মাঠে গৃহপালিত পশুরা সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সেই সঙ্গে ঝিঝি পোকার ডাক,
নিস্তব্ধতা, আরেক দিকে রয়েছে চা বাগান। এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি রুম। তো এই রুমে একটা যেমন আলাদা করে ড্রয়িং রুম রয়েছে, আর তার সঙ্গে কিন্তু সামনে বারান্দাও রয়েছে। এই হচ্ছে বেডরুম, যেখানে 2 জন থাকতে পারে, আর যদি 3 জন হয় সংখ্যাটা, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা বেড চার্জ পড়বে। আর বাচ্চাদের ক্ষেত্রে হয়তো কোনো টাকা লাগবে না। খুব সুন্দর প্যাংগং লেকের ছবি। এই পর্দাগুলো খুলে দিলে সামনে যে বারান্দা, সেখান থেকে কিন্তু সবুজে সবুজ চা বাগানের দৃশ্য উপলব্ধি করতে পারবেন। স্লাইড ডোর খুলে যখন বারান্দায় এলাম, ভেতরে তো এসি চলছে, তার একটা আলাদা শীতলতা আছে, কিন্তু এই বারান্দায় আসার পর এই যে পাখির ডাক আর সেই সঙ্গে সুন্দর হাওয়া না, ঘুম থেকে উঠে এই প্রকৃতির মাঝে 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে বা টুকটাক খাবার দাবার নিয়ে এখানে বসে খেলাম, বা সন্ধ্যাবেলা এখানে কিছু নরম পানীয় বা গরম পানীয় নিয়ে বসলাম, সেই সাথে কিছু স্ন্যাক্স আইটেম এবং এই জঙ্গলের নীরবতা, নিস্তব্ধতা উপলব্ধি করলাম, তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। আমার তো ভীষণ পছন্দ। যারা 2 জনে আসছেন বা সঙ্গে বাচ্চা থাকে, তারা কিন্তু এই রুমটা অ্যাভেল করতে পারেন। এটাও এদের আরেকটা প্রিমিয়াম রুম, কিন্তু এটার ডিজাইনটা একটু আলাদা। এটা কিন্তু সামনেই এরকম বারান্দা রয়েছে, এত সুন্দর সাজানো গোছানো না, দেখেই মন ভরে যাবে। ওইদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, এইখানে রয়েছে ছোট্ট এলিফ্যান্ট, এখানেও কিন্তু বসার চেয়ার রয়েছে, যেখানে বসে বসে কিছু খাওয়া দাওয়া করতে করতে কিন্তু এই সৌন্দর্য উপলব্ধি করা যাবে। এদের ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আপনাদের দেখালাম, এগুলো হচ্ছে প্রিমিয়াম সুইট ক্যাটাগরি রুম। 4টে রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে। 4টে রুমের কিন্তু 4 রকম ডিজাইন। আর এক রাতের জন্য খরচ হচ্ছে 4,500 থেকে 5,000-এর মধ্যে, প্লাস 12% জিএসটি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, কিন্তু আদার আপনি যে লাঞ্চ বা ডিনার বা ইভিনিং স্ন্যাক্সের মতো আইটেম নেবেন, সেগুলো কিন্তু আলাদা করে অর্ডার করতে হবে, সেগুলো কিন্তু রুমের ট্যারিফের সাথে ইনক্লুডেড নয়। খাবার দাবার আপনারা এখানে সব রকমই পেয়ে যাবেন, বাঙালি খাবারও পাবেন, সেই সাথে যদি মনে করেন যে আমরা চাইনিজ খাবার খাবো, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটা আপনারা কথা বলে নেবেন কী খাবার আপনারা খাবেন না খাবেন। এখানে কিন্তু পেটস অ্যালাউ। হঠাৎ করে আমি ডোরেমনের কার্টুন দেখলাম। কেন? দাদু ঠাকুমার নিচে রয়েছে, এই প্রিমিয়াম সুইটে রয়েছে, তো ওখানে না ওই কার্টুন চলছে। ঢুকতে গেলাম, ঠেলে বের করে দিল, চলে যাও, ওদেরকে ভালো লাগে না। এটা হচ্ছে এনাদের 2nd ফ্লোর, যেখানে আমরা রয়েছি। এটা কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে এনাদের কিং রুম উইথ 2 কিং সাইজ বেড। এই রুমটারও কিন্তু ইন্টেরিয়র খুব সুন্দর, তবে এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু বারান্দা নেই। জানলা রয়েছে, জানলা দিয়ে হাওয়া আসছে, খুব সুন্দর পর্দাগুলো উঠছে। চেয়ার রয়েছে, যেখানে বসে আপনারা জানলা দিয়ে বাইরেটা দেখতে পারবেন, কিন্তু এখানে আলাদা করে কোনো বারান্দা নেই। আর এখানে 2টো কিং সাইজ বেড রয়েছে, সেই সঙ্গে এনারা যে কিট প্রোভাইড করেন সেই কিটও রয়েছে। যারা গেস্ট রয়েছে তাদেরকে না সবার জন্য একটা রকম কিট থাকে, হ্যাঁ, শ্যাম্পু, কন্ডিশনার, বডি লোশন, সোপ, এরকম একটা চিকচিকে প্যাকেট তার মধ্যে এরা দিয়েছে। আর ডেন্টাল কিটও রয়েছে, যেখানে একটা টুথপেস্ট রয়েছে, 2টো ব্রাশ রয়েছে, আর একটা চিরুনি রয়েছে। ওখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, জলের বোতল রয়েছে, অর্থাৎ যেগুলো আমাদের দরকার হয়। সোফা রয়েছে, চেয়ার রয়েছে, মানে রুমের মধ্যে কিন্তু একটা প্রিমিয়াম ছোঁয়া রয়েছে। এবং এই যে ফার্নিচারগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর, একদম ওয়েল ডেকোরেটেড রুম। এখানে কিন্তু টয়লেট রয়েছে 2টো, ওইদিকে একটা রয়েছে, এদিকে একটা রয়েছে, বেশ সুন্দর। আরও একটা ভালো জিনিস, স্নান করতে করতে কিংবা প্রাকৃতিক কাজকর্ম সারতে সারতে প্রকৃতিকে দেখার সুযোগ, মানে প্রকৃতির ছোঁয়া, যেটা আমরা হয়তো অনেকেই চাই বা অনেকেই এক্সপেকটেশন করি। এটা ট্যারিফ হচ্ছে 5,500 থেকে 6,000 টাকার মধ্যেই থাকে, প্লাস 12% জিএসটি। যদি আপনারা 2 জনে আসেন তাহলেও এই 5,500 থেকে 6,000-এর মধ্যেই থাকবে, আর যদি আপনারা 4 জন আসেন তাহলেও কিন্তু 5,500 থেকে 6,000-এর মধ্যেই থাকবে। যারা এই 2nd ফ্লোরে থাকবেন না, তাদের যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু এখানেই করা হবে। যতগুলো রুম রয়েছে ওপরে, সেই হিসাবে কিন্তু এখানে টেবিল এবং চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এখানে খুব সুন্দর দোলনা রয়েছে, তবে দোলনার ভাগ নিয়ে কিন্তু মারামারি হতে পারে, কারণ দোলনা এখানে একটাই রয়েছে। যারা একটু কিউট রুম পছন্দ করেন, যে আমাদের বাজেটের মধ্যেও রুমটা থাকবে এবং দেখতেও সুন্দর হবে, সুন্দর না খুব সুন্দর হবে, মানে আমার তো ভীষণ পছন্দ, সেই রুমও কিন্তু এনাদের এখানে রয়েছে, একবার দেখে নিন। এখানে বারান্দায় যাওয়ারও দরকার নেই, এখানে জানলা খোলারও দরকার নেই। সকালবেলা ঘুম ভাঙার পর সঙ্গে সঙ্গে যদি পর্দাটা সরিয়ে দিই, তাহলে কিন্তু সবুজে সবুজ। আমার কিন্তু এই রুমটা এক্সিলেন্ট লেগেছে। আর এটার ট্যারিফ হচ্ছে 2,500 টাকা প্লাস 12% জিএসটি উইথ ব্রেকফাস্ট। আর এখানেও কিন্তু টয়লেট হচ্ছে অ্যাটাচড। এটা হচ্ছে এই প্রপার্টির সবথেকে লো বাজেট রুম,
2000 প্লাস জিএসটি। কিন্তু এখানে যেহেতু ট্যুরিস্ট রয়েছে সেহেতু রুমটাকে দেখাতে পারছি না আপনাদেরকে। এই রুমটার একটাই কমই আছে, সেটা হচ্ছে যে এটায় কিন্তু ওটার মতো এরকম ভিউ নেই বা ওরকম গ্লাস উইন্ডো নেই। ভিউ যা আছে এখানে আছে, বা বারান্দায় বসে ভিউ আছে, কিন্তু রুমের মধ্যে কোনো রকম উইন্ডো নেই বা বাইরের ভিউ দেখার মতো। এইটা হচ্ছে এনাদের টেরিস। এখানে কিন্তু ইলেকট্রিক আলাদা করে কানেকশান নেই। তো এই ছাদে এরকম সৌর বিদ্যুতের প্যানেল লাগানো রয়েছে, এই ছাদেও রয়েছে, আবার এখানেও রয়েছে। এই সৌর বিদ্যুৎ থেকে যা আর কি কারেন্ট তৈরি হয়, এগুলোই কিন্তু এই প্রপার্টির সমস্ত রকম ইলেকট্রিক যে সমস্ত ইকুইপমেন্টস রয়েছে সেগুলো চালানোর কাজে ব্যবহার করা হয়। এখানে একটা দোলনা রয়েছে যেখানে বিকালবেলা এসে বসা যাবে। জায়গাটা কিন্তু অনেকটা স্পেসিয়াস এবং এখানে চেয়ার টেবিল কিছু রয়েছে। এখানকার যে ম্যানেজার তিনি বলছিলেন, ধরুন কেউ যদি এমন আসে যে আমরা আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করব, হয়তো আমরা 2-3টে রুম একসঙ্গে বুক করেছি, আমাদের সঙ্গে আরও ফ্যামিলি মেম্বাররা এসছে বা ফ্রেন্ডরা এসছি আমরা, সেক্ষেত্রে কিন্তু ওনারা সন্ধ্যাবেলায় এই জায়গাটাকে সাজিয়ে দেবেন এবং এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম পার্টি, ছোটোখাটো পার্টি কিন্তু সেলিব্রেট করতে পারবেন। চা বাগানে তো লেপার্ড থাকে, আর এই যে গাছটা রয়েছে না, লেপার্ড তো গাছে উঠতে পারে, সেটা আমরা ওর কম বেশি অনেকেই জানি। তো এদের এখানে এই গাছ বেয়ে বেয়ে লেপার্ড এখানে চলে এসেছিলো, তার জন্য এরা এটাকে এরকম এনক্লোজার করে দিয়েছে। দুপা হাঁটলেই যেখানে ফরেস্ট এবং যেটা এলিফ্যান্ট করিডোর, যেখান দিয়ে হাতির রীতিমতো যাতায়াত রয়েছে এবং সিসিটিভি ক্যামেরায় প্রায়শই ধরা পড়ে এখানকার বিভিন্ন বন্যপ্রাণীর চলাফেরার গতিবিধি। তো সেই কারণেই কিন্তু সব দিক থেকে ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য কিন্তু এনারা যে সমস্ত ইনিশিয়েটিভ নেওয়ার সেগুলো কিন্তু নিয়েছেন। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার বিষয়, কারণ সকাল 10টা বেজে গিয়েছে, ব্রেকফাস্ট করতে হবে। এরা সবাই অলরেডি ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে। পল কী খাচ্ছিস তুই? চা বাগানে গেলি না? চা বাগানে যাচ্ছিস? আমরা হাতি দেখলাম, হাতি দেখতে যাবি? হাতি। এবার ব্রেকফাস্টের যে আইটেম আপনারা নেবেন, কেউ পুরি সবজি নেয়, কেউ রুটি তরকারি নেয়, সেটা আপনারা কথা বলে নেবেন। আমরা যেমন নিচে হচ্ছে ব্রেড অমলেট। ব্রেকফাস্ট পর্ব শেষ করে কিছুটা সময় অতিবাহিত করলাম এই চা বাগানে কর্মরত চা শ্রমিকদের সঙ্গে। শত শত সাম্রাজ্যের ভগ্নাশেষ পরে ওরা কাজ করে। এই যে চা পাতাগুলো তুলে কোথায় দাও তোমরা? ফ্যাক্টরিতে দেয়। ফেটিতে? ফ্যাক্টরিতে দাও। আচ্ছা, তো কীরকম কি প্রাইস দেয় তোমাদেরকে, মানে দৈনিক মজুরি কত দেয়? 230 টাকা। 230 টাকা? কত কিলো চা দিলে, চা পাতা দিলে? 24 কিলো দিলে। আর 24 কিলো চা পাতা দিলে এদের মজুরি হচ্ছে 230 টাকা। আর তার বেশি যদি তুমি তোলো? 5 টাকা কিলো দেয়। তার বেশি দিলে 5 টাকা করে দেয় পার কিলোতে। এখানে ছেলে মেয়ে উভয় একসঙ্গে কাজ করছে। আর বৃষ্টি হয়েছে বলে না চা পাতাগুলো একদম ফ্রেশ, দেখুন একদম সুন্দর সুন্দর। এই যে কচি কচি চা পাতাগুলো এরা তুলে নিচ্ছে। দিদি এইগুলোই তুলছো তো? এই যে কচি কচিগুলো এগুলোই না? হয়তো লেবার যদি ঠিকঠাক আসে বাগানে, তাহলে 7 থেকে 8 দিনের মধ্যে তোলা যায়। দেখা গেল কোনো সপ্তাহে লেবার কমের দিকে আছে, তাহলে 9 থেকে 10 দিনও চলে যায়, 11 দিনও চলে যায়। এরকম কোনো ব্যাপার আছে যে চা পাতা দেরিতে তুললে তার স্বাদ কমে যায়, চায়ের স্বাদ, এরকম কিছু ব্যাপার আছে? না, যেটা পাতা একটু বেশি লম্বা হয়ে যাবে, যে 11-12 দিনের রান, স্বাদটা একটু কমবে, কেননা ও তো ম্যাচুরেট হয়ে গেছে। ম্যাচিউর হয়ে গেছে। হ্যাঁ। এই যে পাতাটা রয়েছে এটা কদিনের এই পাতাটা? এটা মোটামুটি ধরুন 10 থেকে 12 দিনের। রংটা কালো কালো ভাব দেখা যাচ্ছে। আমরা যে ওই লিকার চা খাই বা দুধ চা খাই, সব এই এক পাতা থেকেই হয়? এক পাতা থেকেই হয়। কতটা জমি আছে মোটামুটি এখানে, যে কোম্পানি চা বাগান যেখানে তুলছে? এখানে আছে 65 একর। 65 একরে এখন চা গাছ রয়েছে? চা গাছ রয়েছে। একবার ছেটে দেওয়ার পর পাতা আসতে কদিন সময় লাগে? মোটামুটি ধরো যদি সেরকম পরিচর্যা করা যায় তাহলে 2 থেকে 2.5 মাসের মধ্যে পাতা চলে আসে। আর এরা কাজটা করে কতক্ষণ ধরে? এরা মোটামুটি 7টায় জয়েন হবে, 12টায় ছুটি আছে, খাওয়ার 1 ঘন্টা ব্রেক। 1টার থেকে আবার জয়েন হবে, 3:30টায় ছুটি হবে, 8 ঘন্টার ডিউটি। আজকে বাংলা নববর্ষ, আমাদের কম বেশি অনেকেরই ছুটি, সেটা আমাদের সরকারি হোক বা বেসরকারি হোক। কিন্তু যারা চা বাগানে কাজ করছে, যারা শ্রমিক, তাদের কিন্তু ছুটি নয়, তাদের কিন্তু আজ কাজের দিন। কারণ তাদের কাজের ওপরে কিন্তু ডিপেন্ড করে তাদের একদিনে 8 ঘন্টা পরিশ্রম করে 230 টাকা রোজগার। সারাদিন ধরে চা পাতা তোলার কাজ কত পরিশ্রম করতে হয়, 8 ঘন্টা ধরে ডিউটি করতে হয়। তোলা চা পাতাগুলোকে সব নিয়ে এসে এখানে ওজন করা হচ্ছে এবং এখানে এগুলোকে সব স্টোর করা হচ্ছে। তুমি গন্ধ কখনো পাবে না চা পাতায়। ওজন করাটা দেখো। এই যে আপনারা চা তোলেন, এই যে এর কোনো নাম আছে? কি নাম বলে এটাকে? রুমাল। আচ্ছা, এনারা এই যে চা পাতা তোলেন না, এগুলোকে বলা হচ্ছে এদের কথায় রুমাল। আমি ঝুড়ি বলছিলাম, ঝুড়ি নয়, রুমাল, মশারির মতো। তো এইগুলো নিয়ে কিন্তু এরা এখানে দাঁড়িয়েছেন পরপর লাইন নিয়ে, সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে এরকম কাঁটা রয়েছে, এই কাঁটায় কিন্তু ওজন করা হবে।
12 ভোল 12-13 হলো কারিনা 7 প্রত্যেকের নাম খাতায় এন্ট্রি করা আছে এবং তারা কে কতটা পাতা তুলেছে সব ওখানে কিন্তু একজন রয়েছেন যিনি এন্ট্রি করছেন। আর এই যে গাড়িটা এসছে না, এই গাড়িটায় সব পাতা তোলা হবে। বর্ষা সিজনেই কিন্তু চা পাতা এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। একদিনে 1800 কেজি মানে 1.8 টন বা 2000 কেজি 2 টন এরকম সব ওজনের চা পাতা এখান থেকে যায়। আমরা এখানকার মানুষের সঙ্গে বা এখানকার মানুষের জীবিকার সঙ্গে হয়তো ওতপ্রোতভাবে জড়িয়ে গেলাম, যে মুহূর্তগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আর সত্যি বলতে ওদেরও আর ছুটি নয়, আমারও ছুটি নয়, কারণ পয়লা বৈশাখ আজ আমিও কিন্তু ছুটির মধ্যেই কাজ করছি। ইনফ্যাক্ট কাজ আমাদের সব রোজই করতে হয়, কাজই আমাদেরকে বাঁচিয়ে রাখে, কাজই আমাদেরকে সুস্থ রাখে, সতেজ রাখে। ঠিক যেমন বর্ষার জল পড়ে ওই পাতাগুলো সবুজে সবুজ হয়, তেমনি আমাদের মন, আমাদের জীবন সব কিছুই কিন্তু সবুজ রাখে হচ্ছে আমাদের কাজ। যাই দেখি ছোটোটা কী করছে, তারপর একটু বেরোবো এখান থেকে। সাইড সিন হাতে চাপবি, হাতে সাফারি করবি? হ্যাঁ তুমি করবেন তো, আমি হাতে সাফারি করেছি, দয়া করবো না। করেছিস আর করবি না? আর সাইড সিনও করতে যাবি না? ঘরে কি করবি থেকে? গেমস খেলবি? আর সন্ধ্যাবেলা কি খাবারের অর্ডার দিয়েছিস? চিকেন পকোড়া। চিকেন পকোড়া। ফোনের পাসওয়ার্ড জানে, এবার ইউটিউব নিয়ে চালু হয়ে গেল। এখানে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সব ফোনে কানেক্ট করে নিয়েছে। এখন এই এখন পড়ে থাকবে। গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পের ভেতরে ট্যুরিস্টরা ভিজিট করতে পারে। এখানে রাত্রিবাস করার জন্য কটেজ এবং গাছবাড়ি রয়েছে, যার বুকিং লাটাগুড়ি অথবা বন দপ্তরের ওয়েবসাইট থেকে অনলাইনে করা যায়। এর ভেতরে একটা জুটমেড প্রোডাক্টের ছোটোখাটো ওয়ার্কশপও রয়েছে, যেখানে কর্মরত স্থানীয় গ্রামের মহিলারা। এই পার্টগুলো আসে কোথা থেকে? এখানে কোচবিহার থেকে আসে। তারপর এখানে কি তৈরি হয় মেনলি? কার্পেট, পাপোস, ব্যাগ, রানার। কার্পেট তৈরি হয়, পাপোস তৈরি হয়। হ্যাঁ, ব্যাগ তৈরি হয়, রানার তৈরি হয়। এটা হচ্ছে কাঁধে নেওয়ার ব্যাগ, গরুমারা ন্যাশনাল পার্ক। গরুমারা এনপি লেখা আছে, তৈরি হচ্ছে। গরুমারা ন্যাশনাল পার্ক। আর এগুলো হচ্ছে বিগ শপার। এই বিগ শপারগুলো বাজারে অন্য বিগ শপার থেকে সম্পূর্ণরূপে আলাদা, পুরোটাই বুননো। আর হ্যান্ডেলটা হচ্ছে পিলিং। আর এগুলো সব হ্যান্ডমেড। হ্যাঁ, এতে আপনি 20-25 কিলো ওয়েট নেবেন, হ্যান্ডেলও ভাঙবে না, ব্যাগেরও কিছু হবে না। কতজন এখানে কাজ করে এখানে যারা আছে? 45 জন। এদের ডিউটি কতক্ষণ? এদের মানে সকালবেলা আসে, যে যতটা করতে পারে তার উপরে ডিপেন্ড করে। মানে এটা কি ডেলি মজুরি না এদের মাসে কোনো? এটা মাসে মাসে ওদের সেলফ হেল্প গ্রুপ তৈরি করে দিই। মানে ওই স্বনির্ভর গোষ্ঠী কি হবে, পুরো টাকাটা ওদের সেলফ হেল্প গ্রুপে হিসেবে চলে যাবে। তারপর যে যতটা তৈরি করে তার অ্যাকাউন্টে তারা ঢুকবে, মানে কোনো হাতে কাউকে পয়সা দাও, সব হচ্ছে অ্যাকাউন্টে চলে যাবে। ডুয়ার্স বেড়াতে এসে যারা এই রিসর্টে থাকবেন, সেক্ষেত্রে বিভিন্ন রকম সাফারি কিংবা 7 পয়েন্ট সাইট সিইংয়ের ট্যুরের ব্যবস্থা এই রিসর্ট থেকেই করে দেওয়া হয়। আমরা বুক করেছিলাম বিকেলের এলিফ্যান্ট সাফারি। হাতে খানিকটা সময় ছিল, তাই প্ল্যান করলাম লাঞ্চ করার আগে গাড়ি চালিয়ে একটু ঘুরে আসব চালসা কিংবা মালবাজার সহ মূর্তি নদীর দিকটায়। এমনিতেও মেঘলা দিনে সিন ছিল কিছু আলাদাই। আর যখন এই রাস্তা দিয়ে চলেছি না চালসার দিকে, আছের শাখা প্রশাখা হাওয়ায় দুলছে, পাতাগুলো রাস্তায় এসে পড়ছে, আকাশে মেঘে ছেয়ে গিয়েছে না, হঠাৎ বৃষ্টি নেমে যায় না, কি বলবো। তাহলে আজকের পয়লা বৈশাখ 1432 পুরো জমে যাবে। আমরা মালবাজার স্টেশন পার করে এলাম, এদিকে রয়েছে চালসা ভিউ পয়েন্ট। এই যে গ্রেডিয়েন্টটা রয়েছে না, ট্রেনটা এই যে ওপর থেকে নিচে হয়ে নামবে, এই যে গ্রেডিয়েন্টটা রয়েছে দেখুন কি দুর্দান্ত লাগছে, ওই জন্য দাঁড়িয়ে গেলাম। গাড়ি নিয়ে যারা ডুয়ার্সে প্ল্যান করছেন, গাড়ি বা বাইক নিয়ে, এবং রাস্তার যে সৌন্দর্য সেটা ফিল করতে চাইছেন বা ক্যামেরা বন্দি করতে চাইছেন, তারা এই দিকটাতে আসতে পারেন। আমরা মূর্তি নদীর ব্রিজ পার করে এলাম। এ বলছে এবার আমি চালাবো, এ স্কুটি আর গাড়িকে মনে হয় এক ভেবে নিয়েছে। কি করি ভাই, এ ঠাকুর ভুলভাল যা করেছি ক্ষমা টমা করে দিও। আমাদের ম্যাডাম চালাচ্ছে গাড়ি,
গানটা চালাও। গান চালাতে হবে এবার, হ্যাঁ। আস্তে আস্তে, স্লো স্লো স্লো, অত জোরে না, অত জোরে না, ধারকান তেজ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে, টেনশন নিও না, পিছনে গাড়ি আসছে। হ্যাঁ, এবার হালকা করে ক্লাস ধরে হালকা করে ব্রেক করে বাঁ দিক চেপে দাঁড়িয়েও। না তো চালাবো, আবারও চালাবা, সামনে কিন্তু পুলিশ আছে। গাড়িটা ঘুরিয়ে দিই আমি, তারপরে চালাবা তুমি। এবার আমাদের রিসর্ট থেকে না মোটামুটি মিনিট 5-6 ড্রাইভিং। তারপরে এইদিকে এসে একটা রাস্তাটা যাচ্ছে যে মূর্তি নদীর দিকে। আমাকে বলছিল জয় নামতে দিবা, নামতে দিবা, দেখুন নেমে পড়েছে। ব্যাস, মন মতো জায়গা পেয়ে গেছে। ইস, কত সুখ, কত সুখ। এই জলটা ঠান্ডা না গরম? কুমির কুমির, ওর কোনো জায়গা ভাল লাগে না, ওর হচ্ছে পুরী আর হচ্ছে যেখানে জল আছে সেখানে। পল যখন ছোট্টবেলা এখানে এসেছিলো, আমি ছবিটা স্ক্রিনে শেয়ার করলাম, একবার দেখুন সেদিন পল কত ছোট্ট ছিল, তখনও জল টলকে ভয় পেত। সেই ছোট্টবেলার পল আজকে বড়োবেলার পল, আবার হয়তো অনেক বড় হয়ে এখানে আসবে। সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতিরও পরিবর্তন হয়, আবহাওয়ারও পরিবর্তন হয়, মানুষের জন্মচক্রেরও পরিবর্তন হয়। দারুণ লাগছে, জলে পা ভিজে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। পলের মা পলের জন্য এক্সট্রা ড্রেস নিয়ে এসেছিলো, জানতো জলে নামবে। জলে খেলাধুলা করে এখন জুনিয়র আরাম করে গাড়িতে ঘুমাচ্ছে। চিকেন পকোড়া, চিকেন পকোড়া, তাড়াতাড়ি ওঠ, চিকেন পকোড়া, আয় তাড়াতাড়ি, চিকেন পকোড়া, আবার গিয়ে খেয়ে নি, ঘুমাবি, আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি। নববর্ষের দুপুরে ম্যাডাম করছে ফলাহার, আর এইদিকে সাজানো হয়েছে উত্তম সব আহার। কি আছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ভাত, পাঁপড় ভাজা, আচার, আলু ফুলকপির তরকারি, কাঁচা লঙ্কা দিয়ে আলু পোস্ত, ডাল, পাবদা মাছ ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। এখানে যেহেতু কাস্টমাইজ ফুড এবং বিভিন্ন রকম খাবার রয়েছে, চাইনিজ রয়েছে, ইন্ডিয়ান রয়েছে, বাঙালি খাবারও রয়েছে। তো আপনারা যেটা যেটা অর্ডার করবেন এখানে এসে বলবেন, এখানে মেনু কার্ড আছে, সেটা দেখে কিন্তু আপনারা ফুডটা কাস্টমাইজ ফুড আপনারা ইচ্ছে মতো অর্ডার করে নিতে পারেন। থাকার খরচ আলাদা, খাওয়ার খরচ আলাদা, পাতি বাংলায়। ডাল কিন্তু খুব সুন্দর, এর মধ্যে ভেজিটেবলস দেওয়া রয়েছে। আলু পোস্ত আমি খাই না, যাই হোক সবার জন্য একই খাবার ছিল, আমাকে একটু আলু পোস্ত দিয়েছে। আলু ফুলকপির তরকারির মধ্যে চিংড়ি মাছও আছে, আলু ফুলকপি উইথ চিংড়ি। ডালটা কিন্তু খুব সুন্দর। আজকে যে সমস্ত আইটেম হয়েছে সব হচ্ছে সুস্মিতার পছন্দের। পাবদা মাছ ওর পছন্দের মাছ, চিংড়ি মাছ ওর পছন্দের মাছ, এই হচ্ছে পাবদা মাছ ভাজা। এখানে রয়েছে কাতলা মাছ, কাতলা মাছের কারি। না আমি এটা খেয়ে নিই পাবদা মাছ দিয়ে, ব্যাস আর দিও না, দেন ব্যাস হয়ে যাবে। এক বাটি ভাত আমার জন্য যথেষ্ট। ঝোলটা কিন্তু ঝাল নেই, কিন্তু ঝোলের থেকে আমার ডাল বেশি ভালো লাগে। এই প্রপার্টির যে ওনার ছিলেন সেই সময় না এখানে নন বেঙ্গলি টুরিস্টটা বেশি আসতো, সাউথের লোক আসতো, 70% নন বেঙ্গলি আসতো। তো তখন না যে কুক ছিল বা এখনও যে কুক আছে, তো এখানে কিন্তু খাবারের মধ্যে একটা একটু অবাঙালি ছোঁয়া রয়েছে। খাবার দাবারের মধ্যে যদি একটা পিওর বাঙালিয়ানা থাকে না, তাহলে আমরা যারা বাঙালি বাংলা খাবার খেতে ভালোবাসি, ভাত ডাল পোস্ত আলু ভাতে শুক্তো সবজি, এই যে পিওর যে বাঙালি খাবার এবং বাঙালি যে টেস্ট, এবং মাছ ভাজা বলুন, ডিম বলুন বা মাংস বলুন, খাসির মাংস বলুন, পিওর যে বাঙালিয়ানা টেস্ট সেটা কিন্তু দরকার। তাহলে কিন্তু চোখের যেরকম সৌন্দর্যটা ফুলফিল হবে এখানে থেকে, যে এত সবুজের মধ্যে এত সুন্দর জায়গা, তেমনি কিন্তু রসনা তৃপ্তি, মানে হাত আর পেট আর জিভের যে কম্বিনেশন তিনটে, সেটাও কিন্তু একদম সাকসেস হবে। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেই, 3:54 সময় হয়ে গেছে হাতি সাফারির জন্য। এখানে হচ্ছে 4:10 রিপোর্টিং টাইম। ওই দেখ হাতি দাঁড়িয়ে আছে, চল চল চল। গরু মারার একমাত্র হাতি সাফারি কিন্তু এখানেই হয়। এর বুকিং কিন্তু এখান থেকেও হয় আর লাটাগুড়ি থেকেও হবে, অনলাইনে হয় না। একটাই কজন করে চাপবে দাদা? দুজন। পলে দাদু ঠাকুমা সাফারি করবে না, কারণ ওরা ভয় পাবে। ধরবো তোকে? তো চেপে পড়েছে এখন হাতি সাফারি করতে আমি একাই, আর এদিকে পল আর পলের বাবা। আমার হাতিটার নাম হচ্ছে জিমি। জিপ সাফারিটা কিন্তু আবার লাটাগুড়িতে, ওখানে আবার জঙ্গলের এন্ট্রি আছে। গরুমারার জঙ্গলে তো বিভিন্ন দিক থেকে এন্ট্রি আছে, হাতির এন্ট্রিটা কিন্তু এখান থেকেই হয়, মানে হাতি সাফারিটা। সুতরাং এখানে লোকজন খুব বেশি নেই, জঙ্গল নির্জন, এবং কপাল ভালো থাকলে হয়তো বন্যপ্রাণীর দেখা পাওয়া গেলেও যেতে পারে। এখানে সাফারি হাতি রয়েছে 4টে, আর পেট্রোলিং হাতি রয়েছে 4টে, মোট 8টা। জঙ্গলে তো সব জায়গায় গাড়ি ঢুকতে পারে না, আর মানুষের পকেটে যাওয়া সম্ভব নয়, তো সেখানে পেট্রোলিং করতে হয়, কোথায় জঙ্গলে কিছু হয়েছে কিনা, কোথাও কোনো পশু প্রাণীর অসুবিধা হচ্ছে কিনা, অনেক ব্যাপার থাকে জঙ্গলের। সামনের বছর থেকে প্ল্যানিং রয়েছে বন দপ্তরের, যে চিলা পাতাতেও কিন্তু হাতি সাফারি হবে। যেমন এখন এই 2টে হাতি যাবে, আরেকটা ওইখানে যাবে, 2-3টে বিভিন্ন জায়গা থেকে হাতি নিয়ে যাওয়া হবে। মানে এগুলো তো এখানকার ট্রেন্ড, হাতি এদেরও ট্রেনিং দেওয়া হয়েছে, রীতিমতো অনেকদিন ধরে ট্রেনিং দেওয়া হয়। তো তখন কিন্তু চিলাপাড়াতে হাতি সাফারি হবে। জঙ্গলভূমি থেকে আমরা বেরিয়ে এলাম, এখন রয়েছি মূর্তি নদীর ধারে। তো পলের মনে হচ্ছে একটু ভয় করছে। তো দেখুন আমরা ওই জলটা পার করে চলে এলাম, আর একটা জঙ্গলে ঢুকছি।
আর একটা ময়ূর দেখেছি আপাতত, আর দুটো গরু দেখেছি। এই যে মাহুত কন্ট্রোল করে না হাতিকে, হাতির কানের কাছে ওদের পা থাকে, এই পায়ে দিয়ে হাতির কানে একটু প্রেশার দিলে হয়তো তাতে কিন্তু হাতি কখনো দাঁড়ায় কখনো চলে। দেখেছেন পা দিয়ে আস্তে আস্তে খোঁচা দিচ্ছে, হাতি করছে, আবার একটু চাপ দেবে এমনভাবে হাতি দাঁড়িয়ে যাবে। ওইদিকে গাছগুলো নড়ছে, ওখানেও আছে ওই জায়গাটাতে, উঠছে উঠছে। দেখ দেখ রাইনোটাকে দেখ কল, ওই দেখ উঠছে। এই আক্রমণ করবে নাকি? আবার বসে গেল। এটা এক সিংহ না, একটা সিং তো ডুয়ার্সের এক সিংহ গন্ডার। জলদাপাড়া তো প্রচুর রয়েছে। মেঘের ভেতর থেকে লাইটটা এসে পড়ছে সূর্যের, কি দারুণ লাগছে জঙ্গলটা। এখানে জঙ্গল আরও গভীর, এবং এখানে গাছগুলো আরেকটা আছে না, ওই দেখুন আরেকটা ওখানে দাঁড়িয়ে আছে। আর এখানে গাছগুলো অনেক বড় বড়। এখানে কিন্তু কোনো এরকম রাস্তা নেই যে চলাচল করতে পারবে। কপাল ভালো থাকলে সাফারিতে সব মেলে। বাবা দুখানা আমাদের দিকে তাকিয়ে আছে ওরা। একটা দেখেছিলাম একটু জলের মধ্যে ডুবে ডুবে আর কি এনজয় করছিল, এখানে দুটো একদম আমাদের সামনাসামনি। হ্যাপি নিউ ইয়ার গন্ডার, খুব ভালো থেকো। কি কিউট দেখতে তোমরা। ওরা অবাক হয়ে দেখছে, যদিও চট করে ওরা হাতির পেছনে লাগে না, কিন্তু বাই চান্স যদি আবার ওরা একটু মানে ফিল করে যে না এরা আমাদের কিছু করতে পারে, তখন আমরা তাড়া করতে পারে, বলা যায় না। আর চামড়া কি মোটা বাবারে। গন্ডার যেখানে ছিল তার থেকে 100 মিটার দূরেই, 100 বা 200 মিটার দূরে ওই দেখুন হরিণ পালাচ্ছে। হরিণ তো কোনো কিছুর আওয়াজ ফেলে পালাবে ছুটে। একটা নয়, এখানে একাধিক হরিণ রয়েছে, দুটো রয়েছে। এগুলো কি হরিণ কাকা? বার্কিং ডিয়ার। বাহ, আয় 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 চলে আয়, তোদেরকে হ্যাপি নিউ ইয়ার উইশ করি। হ্যাপি নিউ ইয়ার। আসলে এই জঙ্গলটায় না খুব বেশি তো পর্যটক আসে না বিকালবেলায়, একটাই সাফারি হয়, তো এখানে ওয়াইল্ড অ্যানিম্যাল দেখার চান্সটা সবচাইতে বেশি। যারা মাহুত রয়েছেন তারা যদি ট্যুরিস্টদেরকে দেখাতে পারেন না, তাদের খুব ভালো লাগে, ট্যুরিস্টরাও খুব ভালো স্মৃতি নিয়ে ফেরে। আর এই লাকের ব্যাপারে একজনই হচ্ছে বেস্ট, হচ্ছে আমাদের অভিরাজ পাল। ওর বোরিং লাগছে, ওর ভালো লাগছে না, কিন্তু ওর ভাগ্যটা খুব দরকার। এটা কিসের ডিম, কিসের ডিম এগুলো? ময়ূরের ডিম। একটু দেখান দেখান দেখান, আমি কখনো ময়ূরের ডিম দেখিনি। এই দেখুন বড় বড় যে হাঁসের ডিম আমরা খাই, সেই হাঁসের ডিমের মতো দেখতে ময়ূরের ডিম। হাঁসের ডিমের থেকে সাইজে একটু বড়, একটু মোটা। বৃহস্পতিবার ছাড়া কিন্তু এখানে সপ্তাহে প্রতিদিনই সাফারি হয়, সকাল 6টা থেকে 7টা, আর হচ্ছে 7টা থেকে 8টা। আর বিকালের টাইমিংয়ে সাফারি হচ্ছে 4টে থেকে 5টা। প্রত্যেকটা হাতিতে কিন্তু 2 করে যাবে। বেলা ধীরে ধীরে ফুরিয়ে আসছে। এমনিতেও মেঘলা দিন তুলনামূলক ঘোলাটে। মাঝে মাঝে মেঘের আড়াল থেকে সূর্যের কয়েক ঝলক সাক্ষাৎ বনভূমিকে আরও যেন রহস্যময় করে তুলেছে। বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু শুনেছি বৃষ্টির আগে নাকি ময়ূর পেখম তুলে আগাম বৃষ্টির পূর্বাভাস দিয়ে যায়। মূর্তি নদীর ধারে এমনই কিছু দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা বাংলা বছরের প্রথম দিনে। জঙ্গলের পরিবেশেও অদ্ভুত এক শান্তি, যদিও রোমাঞ্চ ছিল প্রত্যেক মুহূর্তে। হয়তো আমাদের চোখের আড়ালে জঙ্গলে ঘাপটি মেরে বসে আছে কোনো একটা লেপার্ড, চুপ করে শিকার ধরার অপেক্ষায়। বিরাট আকৃতির সরীসৃপ কিংকোবরা। হাতি দুটোর ওসব দিকে কোনো ধ্যানই নেই, ওরা চলেছে মাহুতের নির্দেশিত পথে। 1 ঘন্টার এই জঙ্গল সাফারিতে কত কিছুর প্রাপ্তি। আজ থেকে 8 বছর আগে এমনই এক জঙ্গল সাফারি করার সময় ওই ছোট্ট ছেলেটা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিল। আজ না জানি তার মনে কী সব চিন্তাভাবনারা ভিড় করেছে। শেষ হলো আমাদের হাতি সাফারি, 1 ঘন্টা সাফারি, খুব সুন্দর। যারা আপনারা আসবেন তারা অবশ্যই করুন, খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরবেন, খুব ভালো লাগবে দেখতে। সেই দিন সন্ধ্যায় রিসর্টে আয়োজিত হয়েছিল ঝুমুর নাচের। স্থানীয় শিল্পীরা তাদের আঞ্চলিক ভাষায় নাচ এবং গান পরিবেশন করেন। যদিও এটা কোনো নিয়মিত অনুষ্ঠান নয়, তবে রিসর্টে ট্যুরিস্ট সমাগম বেশি হলে কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করে দেন। যদিও আমার মন তখন পড়েছিল টেবিলে সাজানো বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম, যেমন চিকেন পকোড়া, ডিম পকোড়া, গরম গরম কফি, এইসবের দিকে। আর এরই মাঝে সম্পূর্ণ করে ফেললাম আমাদের প্যাকিং। পরিকল্পনাতে পরিবর্তন এনে ঠিক করলাম আজকে রাতেই আমরা রওনা দেব বহরমপুরের পথে। এমনিতেও এখানে 2 দিনে যা প্রাপ্তি হয়েছে তা যথেষ্ট। সন্ধ্যে 7:19 আমরা এখান থেকে রওনা দেবো বহরমপুরের উদ্দেশ্যে। বহরমপুরের জন্য টাইম দেখাচ্ছে গুগল ম্যাপ হচ্ছে 8 ঘন্টা 39 মিনিট, এবং কিলোমিটার হচ্ছে 428 কিলোমিটার। যদি ঠিকঠাক যায় মানে টানা যায়, তাহলে সেক্ষেত্রে পৌঁছতে ভোর 4টে হয়ে যাবে। আজও সারা রাত গাড়ি চালাতে হবে।
সব কিছুকে সাথে নিয়ে আবারও একটা রাত্রি অ্যাডভেঞ্চার। যদিও এটা নিয়ে কোনো ডেডিকেটেড ব্লগ আমি বানাবো না, কারণ এর আগে যখন আমি বহরমপুর থেকে এসেছিলাম তখন অলরেডি ব্লগ বানিয়ে নিয়েছি। তবে এই যাত্রাপথে টুকটাক কিছু মুহূর্ত যেগুলো দরকার ইনফরমেশন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকের এই ব্লগটা শেষ করবো একদম বহরমপুর শহর পৌঁছে। চলুন শুরু করা যাক আরও এক নাইট রাইডিং। জিপিএস তো অন করেই নিয়েছি, রাস্তাও তো এখানে দুর্দান্ত। এই রাস্তাটা গাজলডোবার ওপর দিয়ে যাবে। রাত 8:18 আমরা প্রায় পৌঁছে গেছি তিস্তা নদীর ওপরে গাজলডোবা যে ব্যারেজ সেখানে। এখান থেকে আর 1 কিলোমিটারের কাছাকাছি। গাজলডোবার নাম আগে বহুবার শুনেছি, খুব সুন্দর জায়গা, পিকনিক স্পট, সবাই ছবি টবি তুলতে আসে, বাট কখনো এখানে আসা হয়নি। দিনের বেলা জায়গাটা যে নিঃসন্দেহে সুন্দর এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু রাত্রেবেলা কিছু দেখাতে পারবো না। আজকের দর্শকদের জন্য প্রশ্ন থাকলো, এই গাজলডোবা যে ব্যারেজটা রয়েছে তিস্তার ওপরে, এখানে কটা লক গেট রয়েছে এটা আপনাদের প্রশ্ন থাকলো। আর আমার দিক থেকে যেটা বলার, যে লাটাগুড়ি থেকে গাজলডোবা পর্যন্ত এই রাস্তা ভালো, কিন্তু এই রাস্তায় অসংখ্য বাম্পার রয়েছে, প্রচুর বাম্পার। মানে গাড়ি 3rd, 4th, 5th, মানে 5th তুলছি আবার সেই সেকেন্ডে নামাতে হচ্ছে, মানে গিয়ার চেঞ্জ করতে হবে প্রতি মুহূর্তে। ঠিক আছে, এমনি রাস্তা ভালো। আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে আর ওই মোটামুটি 34 কিলোমিটার মতো, বাগডোগরা এয়ারপোর্ট হচ্ছে 44 কিলোমিটার মতো। তবে দিনের বেলা যদি আপনারা আসেন এই পথ ধরে আমারই মতো, তাহলে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য মানে ভালো উপলব্ধি করতে পারবেন। এনজেপি হচ্ছে এখান থেকে 25 কিলোমিটার। আর এত বাম্পার না, আমি শেষ হয়ে গেলাম বাম্পারে। আমরা ধরলাম হচ্ছে ফুলবাড়ি বোসপুকুর বাইপাস, এটা হচ্ছে বাইপাসের রাস্তা। এখানে রাস্তা চওড়া আছে। আর গাজলডোবার পর থেকে ওই মোড় পর্যন্ত না, ফুলবাড়ি বাইপাস ওই মোড় পর্যন্ত ওই রাস্তাতেও বাম্পার ছিল, কয়েকটা জায়গায় ছোটোখাটো ডাইভারশন ছিল। এমনি রাস্তা ওভারঅল আমি বলবো ঠিকই আছে। আর এখনও অবধি আমার গাড়ি চালানো হয়ে গেছে 67 কিলোমিটার রিসোর্ট থেকে, আর টাইম লেগেছে 1 ঘন্টা 37 মিনিট। মানে 1 ঘন্টা 37 মিনিটে মাত্র 67 কিলোমিটার, মানে বুঝতেই পারছেন গাড়ি কিন্তু সেভাবে আমি হাত তুলে লাগাতে পারছি না। এবার গিয়ার লাগাও, গাড়ি বাড়াও। গাজলডোবা পেরিয়ে এসে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাসে রাস্তার ধারেই একটা চায়ের দোকানে আমাদের প্রথম বিরতি। জিজ্ঞাসা করে জানলাম এই জায়গার নাম ফাঁসি দেওয়া। সুস্মিতাও চা খাচ্ছে, এখানে বাবা খাচ্ছে হচ্ছে কি, ও ব্রেড বাটার নিয়ে এসছে, রাত্রে এই খাবে, রাত্রে অন্য কিছু খাবে না। এই চাটা এত ভালো বানিয়েছে, আমি বললাম যে আমাদেরকে আরও 5-6টা চা করে দিন। 11টা বেজে 1 মিনিট। সেই সাথে আমাদের ওই ফাঁসি দেওয়া থেকে 83 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ, 83 কিলোমিটার চালালাম। এখন গাড়ি পার করছে হচ্ছে কিষানগঞ্জ। ফাঁসি দেওয়া থেকে কিষানগঞ্জ পর্যন্ত কিন্তু রাস্তা একদম ঠিকঠাক, কোথাও কোনো সমস্যা নেই। আমাদের জুনিয়ারও ফুল এনার্জি, বলছে আমিও চালাবো গাড়ি। সিনেমায় দেখি আমরা যে আরে ভাই রাত্রের গাড়ি জার্নি, রোমান্টিক গান, মাঝে মধ্যে বৃষ্টি, আকাশের চাঁদ, এসব সিনেমাতেই হয়, বাস্তবে এত সোজা নয়। ঠিক আছে, যখন হাইওয়েতে গাড়ি চালাচ্ছি, বাস দিয়ে বড় ট্রাক, বাস, সব ইজি রাইডের বাস বেরিয়ে গেল, এইসব যাচ্ছে না, নিজেকে সব সতর্ক থাকতে হচ্ছে। মানে যে চালাবে তাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। সময় ঘড়ি বলছে 11:15। চলুন শুরু করা যাক জার্নি। এরপর একদম গিয়ে দাঁড়াবো হচ্ছে মালদায়, 1 কাপ চা খাবো, তারপর টান বহরমপুর। সময় ঘড়ি বলছে রাত 1:21। আমাদের ডালখোলা থেকে 120 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমরা পার করে এলাম মালদা। ভেবেছিলাম মালদায় দাঁড়াবো, বাট দাঁড়াবো না, এটা মালদা বাইপাস। অ্যাকচুয়াল জোশে টানছি তো গাড়ি, আর দাঁড়াতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একদম ফারাক্কা অবধি টেনে দিই। বহরমপুর অবধিও টানা যায়, কিন্তু গাড়িটাকে রেস্ট দিতে হবে, যেহেতু 120 কিলোমিটার চলে ফেলেছে গাড়ি। রাস্তায় কোনো সমস্যা হবে না আপনাদের। মানে কেউ যদি স্কুটি নিয়েও আসে, কোনো বাইক রাইডারকে বলছি যদি স্কুটি নিয়েও আসে, তাও কোনো চাপ নাই।
রাত 2:05 আমরা ফারাক্কা ব্যারেজ পার করছি। মাঝে একটুখানি দাঁড়াতে হয়েছিল টয়লেট ব্রেকের জন্য। ফারাক্কা পার করে এলাম, এনটিপিসি ফারাক্কা। এখান থেকে বহরমপুর হচ্ছে আর মোটামুটি ওই 90 কিলোমিটার মতো, আর সময় হচ্ছে রাত 2:15। আমি যদি ট্রেনেও চালাই তাহলেও মোটামুটি আশা করছি আমি 3:45-4টার মধ্যে বহরমপুর ঢুকে যাব। ঠিক আছে, মানে গিয়ে একটা সলিড 6 ঘন্টার ঘুমোতে পারবো, তারপরে আবার এডিটিংয়ে বসবো। এটাই শেষ চা, আর তো নাই, শেষ তো। চলো জার্নি শুরু করা যাক। 2:22 বাজে, দেখা যাক কখন গিয়ে বহরমপুর ঢুকছি। কথা ছিল ভোরের আলো ফোটার আগেই বহরমপুর ঢুকবো। সময় ঘড়ি বলছে ভোর 3:45, 3:41 ঘড়িতে এখন বহরমপুর বাইপাস পার করে এলাম। 8 ঘন্টায় ডুয়ার্স থেকে বহরমপুর ঠিকই আছে। তাও তো আমি ডিনার করার জন্য কোনো ব্রেক নিইনি, শুধু চাই খেয়েছিলাম ওখানে। রোড কন্ডিশনের কথা যদি বলি, যার দিন তাও রাস্তা আমি কিছু খারাপ পেয়েছিলাম, ব্লগে আপনারা দেখেছেন যারা প্রথম ব্লগটা দেখেছিলেন, কিন্তু আসার সময় রাস্তা একদম ঠিকঠাক, কোথাও কোনো সমস্যা নেই, কোথাও রাস্তা ডিস্টার্ব নেই। তুলনামূলক আজকে পয়লা বৈশাখ ছিল বলে গাড়ি ঘোড়া একটু কম, রাস্তায় ভিড়ভাড়টা কম। প্রায় 8 ঘন্টার টানা জার্নি শেষ করে 430 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যখন নিজের শহরে প্রবেশ করলাম, তখন ভোর 3:45। একই সঙ্গে শেষ করলাম আমার প্রথম রোড ট্রিপের গল্প। ট্রেন ব্লগের পাশাপাশি আরও একটা অধ্যায় জুড়ে গেল আমাদের ভ্রমণ ডায়েরির পাতায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।